আজকে আলোচনার বিষয় আজকে আলোচনার বিষয় হচ্ছে ক্যান্টিলিভার স্ল্যাব। আমরা একটি স্ল্যাবের ক্ষেত্রে এর আগে দুইটা ডিজাইন আমরা শিখছি। একটা হচ্ছে WSD তে কিভাবে একটা স্ল্যাব ডিজাইন করতে হয়, একটি স্ল্যাব USD তে করতে হয়। একটা USD করছি আর একটা WSD। আর আমরা যে আরবি স্ল্যাব করলাম, আরবি স্ল্যাব রিট দিয়ে গত ক্লাসে আরবি স্ল্যাবের ডিজাইন শেখানো ছিল। রেইনফোর্স ব্রিক 50% ইট আর 50% কংক্রিট। আর আজকে আমরা শিখবো ক্যান্টিলিভার স্ল্যাব। ক্যান্টিলিভার বলতে আমরা বুঝি যে সকল স্ট্রাকচার মেম্বারের বা স্ল্যাবের এক প্রান্তে সাপোর্ট থাকবে আর এক প্রান্তে সাপোর্ট থাকবে না। যেমন বিল্ডিং এর বারান্দাগুলো বর্ধিত করা হয় বিম থেকে, বারান্দার একদিকে বিমের সাথে আটকানো থাকে আর একদিকে ফ্রি থাকে, সানশেড থাকে। তো এই ধরনের স্ল্যাব যেগুলো সেগুলো হচ্ছে আমাদের কার্নিশ বের করা হয়। অনেক সময় স্ল্যাবের চারদিকে কার্নিশ বড় করে যদি বের করা হয় সেটা হচ্ছে তোমার ক্যান্টিলিভার আকারেই থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে তোমার এরকম একটা সাপোর্ট থাকবে, সাপোর্টের বাইরে এরকম একটা স্ল্যাব থাকবে, একটা স্ল্যাব। এই স্ল্যাবটা এখানে আটকানো আছে, এদিকে কন্টিনিউ থাকতেও পারে, এরকম হতে পারে। যেমন যদি দেখাই লম্বা করে যে তোমার এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা আছে, এরকম যার তোমার শেষের অংশটা বের হয়ে গেছে। তাহলে এইটা তো ক্যান্টিলিভার না, এটা সেমি কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, এটা আছে ক্যান্টিলিভার। তাহলে এটা সম্পূর্ণ ধারাবাহিক, তার দুই পাশে আছে। এটা আরো ধারাবাহিক আর এটা ক্যান্টিলিভার। এটা তো লিখতে হবে, তো গল্প করার দরকার নেই। তাহলে ফিগারের ভিতরে আমরা এখানে তিন ধরনের স্ল্যাবই দেখতে পাচ্ছি, আলাদা ধারাবাহিক, ধারাবাহিক এবং তোমার কন্টিনিউয়াস। আমাদের এই স্ল্যাবগুলো ডিজাইন আমরা শিখছি আগে, সেমি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এগুলো ডিজাইন করা হয়েছে যেটা দুই পাশে থাকবে। তা আজকে আমরা শিখবো শুধু ক্যান্টিলিভার অংশটুকু ডিজাইন। এই অংশটুকু কিভাবে আমরা ডিজাইন করতে পারি, এটা ক্যান্টিলিভার। এই স্ল্যাবটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি, যদি আমরা এটা প্ল্যানে দেখাই তাহলে এরকম দেখতে পারি আমরা যে এই একটা এখানে এখানে আমাদের সেকশন আর এটা হচ্ছে প্ল্যান। এই যে এটা একটা বিম, এটা একটা বিম, তাহলে এটা দেখছি আমরা এক্স সেকশন। আর এটা স্ল্যাবের প্ল্যান, এটা উপর থেকে আমরা পাকাই। এটা একটা ধারাবাহিক, এটা সেমি কন্টিনিউয়াস, একদিকে নাই একদিকে আছে, এটা ধারাবাহিক, এটা ক্যান্টিলিভার। এই জিনিসটা আমাকে ডিজাইন করতে হবে। ক্যান্টিলিভারটা ডিজাইন করতে গেলে আমার এটার স্প্যান লাগবে। আমরা ধরলাম এটা 3 মিটার স্প্যান। 3 মিটার বেশি হয়ে যায়, 3 থেকে 9 ফিট এত ক্যান্টিলিভার সাধারণত করা হয় না। সর্বোচ্চ 2 মিটার পর্যন্ত করতে হয়। 2 মিটার মানে 6 ফিট 6 ইঞ্চি, তাই অনেক বেশি। বাস্তবে রিয়েল আছে, রিয়েল সর্বোচ্চ 2 মিটারের বেশি ক্যান্টিলিভার করা হয় না। তো আমাদের লেন্থ হয় 2 মিটার, আর ডিজাইন যেটা ডাটা ডিজাইন করতে যে ডাটাগুলো লাগে সেগুলো আমরা লিখছি যে আমাদের
স্প্যান দৈর্ঘ্য আমরা পাচ্ছি 2 মিটার। তারপরে লাইভ লোড এর আগে আমরা শিখছি। লাইভ লোড ধরলাম যে আমরা এটা 250 কেজি মিটার স্কয়ার। তারপর ফ্লোর ফিনিশ ধরলাম আমরা 100 কেজি পার। তারপরে আমাদের সিলিং প্লাস্টার এটা 50 ধরলাম। পার্টিশন ওয়াল ধরতে পারো, পার্টিশন ওয়াল এটা আমরা ফ্লোর ফিনিশে কমাইনি, এটা আমরা এটা একটা থাকলো। পার্টিশন ওয়ালের মধ্যে হলো 150। এফ প্রাইম সি যেটা আমাদের ডব্লিউডি করছি তোমার 210 আর এফসি 1.5 এফএস 1400 হচ্ছে। এন সমান হচ্ছে তোমার 10। এই ডাটাগুলো আমরা একই রকম ধরছি যে তোমাদের জে কে আর এর ভ্যালুগুলো তোমার একই রকম আসে, কিন্তু পরীক্ষাতে এগুলো চেঞ্জ হতে পারে। তো আলাদা হবে তোমার জে কে এগুলো বের করতে হবে। এই এত গল্প করছি কিছু তোমরা। প্রথমে আমাদের ডিজাইন করতে গেলে আমরা বলছি যে এটার ওয়ান মিটার আমাদের একটা 1 মিটার একটা স্টিপ দিতে হবে। এটা বি 1 মিটার আমরা ডিজাইন করব, 1 মিটার বা 100 সেন্টিমিটার। তো এটা ডিজাইন করব। তাহলে আমাদের ধাপ 1 এ ছিল ডিজাইন লোড নির্ণয়। ডিজাইন লোড নির্ণয় ছিল। প্রথমে আমাদের ডিজাইন লোড বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে যে এটা পুরুত্ব কত হবে। তাহলে এসিআই কোড অনুযায়ী আমাদের এটা গাইডলাইন দেওয়া ছিল পুরুত্ব মিনিমাম এত পুরুত্ব লাগবে। কি মিনিমাম ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমাদের পুরুত্বের ক্ষেত্রে বইয়ের প্রথমে দুই ধরনের পুরুত্ব দেওয়া আছে, একটা হচ্ছে পুরাতন কোড, একটা নতুন কোড। বইতে অঙ্কগুলো করা আছে পুরাতন কোড দিয়ে আগে যেগুলো, বাস্তবে করতে গেলে নতুন কোড দিয়ে করতে হবে। বাস্তবে যেটা নতুন কোড এখন লেটেস্ট হচ্ছে L/10 আর বইতে পুরাতন কোড দিয়ে করা আছে L/12। ক্যান্টিলিভারের ক্ষেত্রে পুরুত্ব হবে বইতে ধরছে L/12 পুরুত্ব মিনিমাম পুরুত্ব। এর আগে আমরা দেখছিলাম যে L/12 L/35 তাই না, কালার বা বিস্তারের ক্ষেত্রে L/13 এগুলো সব পুরাতন কোড। নতুন কোডের ক্ষেত্রে কম হবে 10। তাহলে এখন L আছে আমাদের 2 মিটার মানে 200 আর 12 করলে কত হয় এটা 16.67 এটাকে আমরা ধরলাম যে তোমার 17 সেন্টিমিটার পুরুত্ব। স্ল্যাবের পুরুত্ব আমরা পাচ্ছি, পুরুত্ব বলতে যে এখানকার যে পুরুত্ব এটা আছে কি 17 সেন্টিমিটার পুরুত্বটা। মাথাটা একটু সোজা করে দেবে। তো এখন যদি আমরা এটা লোড বের করি যে নিজস্ব ওজন, আর বলছিলাম যে আমরা নেব আছে 1 মিটার, লেন্থ বরাবর নেব 1, প্রস্থ 1, দৈর্ঘ্য 1, 1/1
এইটুক জায়গার উপরে কতটুকু লোড আসে। নিজস্ব ওজন আছে তোমার 1 দৈর্ঘ্য প্রস্থ 1 পুরুত্ব আছে 17 ভাগ 100 ইনটু 2400 400 এত কেজি মিটার। এরপরে তোমার লাইন লোড ছিল 1 ইনটু 250 ফ্লোর ফিনিশ ছিল সিলিং প্লাস্টার পার্টিশন ওয়াল এই টোটাল আছে তোমার ওমেগা প্রতি মিটারে। নয়শো আটান্ন টোটাল লোড ডাব্লু ওমেগা ইনটু এল 2 1916 কেজি। তো ধাপ 1 এর কাজ শেষ, লোড ক্যালকুলেশন। এখন ধাপ হচ্ছে আমাদের 2, এটা শিয়ার ফোর্স নির্ণয়। শিয়ার ফোর্স নির্ণয় ভি। কিন্তু ক্যান্টিলিভার স্ল্যাবের একটাই সাপোর্ট, তাহলে সকল লোড একজনে নেবে, তাই তো? তাহলে এখানে যা লোড সেটা হচ্ছে শিয়ার, ভি সমান ডাব্লিউ বা 1916 কেজি। এগুলো আমরা থিওরি অফ স্ট্রাকচারেও পড়ছি, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আঁকানো হচ্ছে। এখন বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে হবে শিয়ার ফোর্সের পরে। ক্যান্টিলিভার স্ল্যাবের মোমেন্ট ছিল WL বাই কত? বাড়াও ভালো করে দেখো। WL by 2 WL by 2 এগুলো তোমার এখনো কনফিউশন থাকলে তো অঙ্ক হবে না, এটা তো আগের ক্লাসের ডাবল হচ্ছে 1916, এল হচ্ছে 2 ভাগ 2, তাহলে আমাদের 1916 এত কেজি মিটার। এখানে সেন্টিমিটার বলে তোমার 1916 কেজি সেন্টিমিটার। হাফ টিনে যদি আমরা আসি চারে, কার্যক্রমের গভীরতা
এটা আমাদের ছিল d সমান √m/rb। আমাদের m তো আমরা বের করছি, আর এর মান আমরা এর আগে অনেকবার বের করছি। হাফ fc কে যদি আমাদের হয় এটা 16 পয়েন্ট কত ছিল কতটা কত অঙ্ক 16.63 আরে আর না 16.63 ঠিক হ্যাঁ 16.3 করছিল স্যার দেখ এটা কম বেশি বের করে দিবা আর এর মান বের করে দিবা যদি আগে বহুতবার বের করছি তো এখন বের করছি না আমরা d এর মান 100 কষ্ট আর একই জিনিস বারবার বের করার কিছু নাই। d এর মান আছে তোমার 100 আর এর মান আছে 16.34। এখান থেকে d কত আসে দশ পয়েন্ট 8 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথম ধাপে নিয়েছিলাম 17, ওই যেখানে লেখা আছে 17 থেকে তোমার কভারিং এবং রডের ব্যাস আমরা বাদ দিই দুটো 10। এখানে আমরা ক্যান্টিলিভারের ক্ষেত্রে 12 মিলিমিটার রড ধরতে পারি টপে, যদি আমরা 12 মিলিমিটার রড ব্যবহার করি আমাদের d হবে যেটা আমরা 17 মাইনাস রডের ব্যাসের অর্ধেক মাইনাস কভারিং করলে কত হয় 12 মানে 1.2 14.5 যেটা আমাদের 10.8 এর থেকে বেশি আছে। আমাদের বের ধরা ঠিক আছে লাগবে 10.8 কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 14.5 মেন ডট হচ্ছে 12 স্ল্যাবে এটা হলে এখন আমরা বলছি তোমার টান লড়ের ক্ষেত্রফল নির্ণয় তোমার ধাপ 5 S সমান m by f z d নেম অবস্থা আমাদের ছিল 19 16 00 এফএক্স হচ্ছে 1400 জেড ছিল 0.88 এটা আমরা বের করি নাই করে দেখতে হবে। ডি ছিল আমাদের হচ্ছে 14.4 এখানে যে বের করার কথা ছিল সেগুলো বললে পরে এরকম মান আসতে পারে। আমরা স্বাভাবিক একটা মান ধরে দিলাম হ্যাঁ 10 কাটি এত বর্গ সেন্টিমিটার। এখন আমরা বলছিলাম যে ইউজিং
তোমার 12 মিলিমিটার ডায়া রড, তাহলে এখানে একটা ক্ষেত্রফল হবে 5/4 * 1.2 স্কয়ার, কত হয়? স্যার এস 11.19 আরেকবার বের করো, আরেকবার করো। কত আসছে? ভালো করে করে দেখো। যাক সমস্যা নাই, জানো এটা কত আসে, কম বেশি থাকলে কম বেশি বসাই দিও, রেজাল্ট নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের নিয়ম ঠিক আছে না? 12 মিলিমিটার একটা রডের ক্ষেত্রফল 1.13, এখানে ব্যবধান যেটা 100 * s by s, 100 s হচ্ছে 1.13 আর s হচ্ছে আমাদের 10.80, কত হয়? দৈর্ঘ্য 46 10.46 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে এটাকে আমরা কমাই আমাদের বেশ সমান 10 সেন্টিমিটার ধরতে পারি। এরপর তাপীয় রড, সংকোচন এবং প্রসারণ রডের পরিমাণ ধাপ 6। এটা এস প্রাইম যেটা বলি তো 0.0018 ডিফাম্বার বিটি তোমার বইয়ের 31 পৃষ্ঠায় দেয়া আছে, দেখো এই বইতে অঙ্কগুলোতে লিখছে 0.00252, এগুলো আছে প্লেন বারের ক্ষেত্রে, মানে যেগুলো ডিফর্ম না, কিন্তু বর্তমান বাজারে তো সব ডিফর্ম ব্যবহার করা হয়, এজন্য আমাদের 0.0018 বিটি হবে। 31 পেজে তোমার পড়া আছে, বলা আছে তো কোন ধরনের বারের জন্য কত ধরতে হবে, আছে না? তো আমাদের বাজারে এখন প্লেন বার চলে না, বই তো কারেকশন করে নাই। 0.0018 বি আছে 100, ই আছে আমাদের 17, কত? 3.06 এখন এখানে আমরা ওই যে 12 মিটার রড ব্যবহার করছি, তাহলে আগে এরিয়া যা ছিল তাই, যে এখানে তাহলে স্পেসিং কত হবে? 100 ইনটু এস হচ্ছে 1.13, যেটা আগে বের করা আছে আমরা বের করছি না এখানে, আর এস প্রাইম হচ্ছে 3.06। মেইন রডে যেখানে যা ব্যবহার করছি এখানেও তাই আছে। 36 পয়েন্ট, তাহলে আমরা এটাকে 36 ধরলাম। এখন এখানে অতিরিক্ত একটা জিনিস আসবে, সেটা হচ্ছে যে যদি এর পিছনে কোনো স্ল্যাব না থাকে, মনে করো এটা এই জায়গায় শেষ, তখন তবে এটা আরেকবার আঁকাই ভালো করে, আমার একটা এই এটা ক্যান্টিলিভার, এটা কলামের সাথে এটা আছে, তখন আমাদের এটার মেইন রড গুলো হবে আছে টপ দিয়ে, ক্যান্টিলিভার স্ল্যাবের মেইন রড হবে টপ দিয়ে, টপ এই মেইন রড, এগুলো বাইন্ডার, যেটা সংকোচন, গোল গোল যেন সেটা সংকোচন, যেটা আমরা এটা পেলাম, এটা হচ্ছে মেইন 12 মিলিমিটার ডায়া এট দ্য রেট অফ
10 সেন্টিমিটার সেন্টার, এটা মেইন রড, আর এটা হচ্ছে তোমার টেম্পারেচার 12 মিলিমিটার ডায়া এট দ্য রেট অফ 36 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এখন এই রডগুলো তোমার এই স্ল্যাবের কলামের ভিতর কতটুকু আসবে এখান থেকে কলাম যদি আমরা বলি 25 আছে, কলামের চওড়া 25 বা 30, বর্তমানে এটা 30 করা হয়, মিনিমাম চওড়া 30। রডগুলো এসে কলামটা ঘুরাই থাকবে, এই কতটুকু ঘুরবে সেটার জন্য তোমার FSD/4U যেটা ডেভেলপমেন্ট লেন্থ বলে, এটা যে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য, ধাপ 7 এটা অতিরিক্ত এখানে আসবে শুধু ক্যান্টিলিভারের ক্ষেত্রে। L সমান তোমার FSD/4U, U মানে বন্ড স্ট্রেস। কংক্রিট এবং রডের ভিতরে যে বন্ডিংটা হবে, এই রডটা কতটুকু দিলে পরে এই বন্ড একটা আরেকটার সাথে বন্ডিং ফেল করবে না, একসাথে আরেকটা তোমার বের হয়ে যাবে না, স্লিপ করবে না। এটা পিছনে কত দূরে আমরা নিয়ে আসবো। ডি আছে রডের ডায়া, মেইন রডের ডায়া। এফএস হচ্ছে তোমার স্টিলের পীড়ন, এটা 1400 কেজি। আর ইউ আছে তোমার, আমরা ক্যান্টিলিভারের ক্ষেত্রে ইউ এর একটা মান বের করার ইয়ে ছিল আমাদের এর আগে, আমরা অধ্যায় শুরুতে ইউ কিভাবে বের করতে হয় দেখো 33 পেজে বন্ড পীড়নের ক্ষেত্রে। দেখো বন্ড পীড়নের ক্ষেত্রে তোমার ইউ এর মান ছিল অনুমোদিত, যেটা বন্ড পীড়ন টপ বার, তাই না? আমরা আগে করছি হচ্ছে বটম বার, মানে টপ বার বাদে, যেটা এতদিন আমরা করছি হচ্ছে টপ বার বাদে, সবসময় বটম। আর ক্যান্টিলিভারের ক্ষেত্রে টপ বার, এই জন্য 1 যেটা হবে, ইউ সমান 2.29 রুট ওভার f প্রাইম c বাই d। অনুমোদিত ইউ যেটা অ্যালাউড ছিল 2.29 রুট ওভার f প্রাইম c বাই d, d হচ্ছে রডের ব্যাস। যদি আমরা এটা করি 2.29 রুট ওভার f প্রাইম c হচ্ছে আমাদের ছিল 210, আর d হচ্ছে 12 মিলিমিটার। এটা কত হয়? 33 পৃষ্ঠায়, তাই না? হ্যাঁ 27 দেখুন, কিন্তু বইতে বলছে কত হতে হবে সর্বোচ্চ 24.6, বইতে বলছে যে এই মানটা 24.6 এর বেশি হবে না। এটা আছে আমাদের গ্রেটার দেন, এই গ্রেটার দেন আছে তোমার 24.6, তাই তো? তাহলে অর্থাৎ আমার ইউ সমান কত হলো 24.6 মান বের করে ওদের সর্বোচ্চ মানের বেশি নেওয়া যাবে না, যতই বেশি হোক। ইউ আছে 24.6, এফএস হচ্ছে 1400, রডের ব্যাস, মেইন রডের ব্যাস ছিল 1.2, 4 ইনটু 24.6 17.07 এত সেন্টিমিটার। তাহলে এই রডটা এখান থেকে এসে 17.07 পর্যন্ত সে আসবে পিছনে। এতটুকু রড যদি আমরা ভিতরে কলামের ভিতরে দিয়ে থাকি, যদি সোজাসুজি জায়গা না থাকে তাহলে বাঁকা করতে হবে, বুঝতে পারছি? কলামের ভিতরে যদি সোজাসুজি 17.6 জায়গা না পাওয়া যায় তাহলে রডটাকে এল করতে হবে, ঠিক আছে? আপনি পাওয়া গেলে পরে তাহলে সোজাই থাকবে, সমস্যা নেই। মিনিমাম এতটুকু লাগবে, এর বেশি দিলে সমস্যা নেই, এর কম দিলে থাকবে না। এটা বোঝা গেছে? এটা অতিরিক্ত একটা টার্ম, এটা অনেক সময় ক বিভাগ প্রশ্নে আসে যে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য বের করে, শুধু অ্যাঙ্করেজ দৈর্ঘ্য। ক বা খ বিভাগে এরকম
প্রশ্ন আসতে পারে যে ক্যান্টিলিভার ক্ষেত্রে অ্যাঙ্করেজ দুরত্ব কত হবে। এখন অঙ্ক মোটামুটি শেষ। এখন আমরা যেটা করলাম ক্যান্টিলিভারের ক্ষেত্রে সব জায়গায় পুরুত্ব সমান, ওই মাথায়ও 17 তোমার এই সাপোর্টেও 17, কিন্তু যদি ক্যান্টিলিভারের ক্ষেত্রে তোমার মোমেন্ট হয় ম্যাক্সিমাম সাপোর্টে আর এখানে আছে 0, তাহলে আমাদের গভীরতা রড যেগুলো আমরা বের করি সব কিছু কি মোমেন্টের সাপেক্ষে। মোমেন্ট যেখানে বেশি হবে সেখানে তোমার গভীরতা এবং রড বেশি হবে। আর মোমেন্ট এখানে 0 মানে এখানে গভীরতাও 0 রডও 0, ঠিক আছে? কিন্তু বাস্তবে তার এখানে 0 করলে হবে, ঠিক আছে? দেখতে না, মানে বাস্তবে 0 করলে তো তোমার রড ওখানে কিছু নিতে হবে। সেক্ষেত্রে এখন এটা আমরা বলে রড সাশ্রয়ী যদি তুমি সমান না করো, কংক্রিট এবং রড যদি কমাইতে চাও, কমাইতে চাইলে পরে তোমার এখানে এরকম করলে আমরা সাপোর্ট এরকম করলাম, ঠিক আছে? যেমন এখানে আমার 17, এটা 17 ছিল, এটা আমার আগে বের করি 17, আর এখানে মিনিমাম 10 ধরতে হবে, মিনিমাম 10 এর নিচে নেওয়া যাবে, বুঝতে পারছি? 10 যদি আমি নিই তাহলে এখানে 7 সেন্টিমিটার কমাই দিলে আমার খরচ কিছুটা কমবে। যদি আমরা এটা করি, এটাকে প্রথমে আমরা স্টেট, এটাও 10, এটা 7, তাই না? এখানে তো এইটুকু 10, এটা এইটুকু 10, মানে এখানে বাদ বাকি ত্রিভুজ কত থাকছে? 7 না? তাহলে আমরা মিডিলে চিন্তা করি, মিডিলে মানে এই বরাবর তোমার পুরুত্ব কত হবে? এই বরাবর আমি তো এখান থেকে এইটুকু জানি 10, তাই না? 10 জানি না, এখান থেকে এইটুকুর মান জানি না, ঠিক আছে? এটা হচ্ছে আমরা y, আর আমার টোটাল এটা মিডল মানে এটা 1 মিটার, এটা হচ্ছে 2 মিটার না, এটা হচ্ছে 1। যদি আমরা সাদৃশ্য ত্রিভুজ চিন্তা করি, এটা আরেকটা অঙ্ক আবার নতুন করে স্টার্ট আছে, বুঝতে পারছি? যদি বলে যায় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, স্ল্যাবের ক্ষেত্রে রড সাশ্রয়, রড কর্তন, ঠিক আছে, করতে হবে, তাহলে মিডিলে আবার তোমার তার ডেপথ বের করতে হবে, তার মোমেন্ট বের করতে হবে, সব এই মিডিলে এই বরাবর। তখন পিছনে টুক বাদ, তখন আমার লেন্থ ধরো 1 মিটার, ঠিক আছে? আর পুরুত্বটা আমরা এখন বের করা শেখাচ্ছি, লেন্থ 1, অঙ্ক আছে আগের মতো সেমই হবে, তখন শুধুমাত্র দৈর্ঘ্য 1 মিটার ধরে তোমাকে ওই লোড বের করতে হবে, ঠিক আছে? ধাপ 1, ধাপ 2, ধাপ 3 বের করে সব একই রকম, শুধু স্প্যান লেন্থ হয়ে যাবে 1 হয়ে যাবে, বুঝতে পারছি? জি স্যার। আর পুরুত্বটা এই ইনিশিয়াল পুরুত্বটা আমরা এখন বের করে দিচ্ছি, আর ওই জায়গায় কত হয় পুরুত্ব। তো এটা আমরা একটা সাদৃশ্য ত্রিভুজ করতে পারি না? সাদৃশ্য, এই যে সাদৃশ্য মানে কি, আমাদের এই যে একটা ত্রিভুজ, এটা আমার দরকার, এটা আমি এখানে টোটাল জানি হচ্ছে 2 মিটার, আর এখান থেকে এটা জানি কত 1 মিটার, তাহলে তোমার এই তাহলে y বাই 1 যদি আমরা করি y বাই 1 মানে এই ছোট ত্রিভুজের লম্ব বাই ভূমি, তারপরে কি বড় ত্রিভুজের লম্ব কত? এটা 17, আর বড় ত্রিভুজের ভূমি কত? 2। তো এখানে y কত হবে তোমার? 17/2, 17 না, এটা ছিল 7, 7/2, এই কত হবে? 3.5 না? তো এটা বলা কত আমার? 3.5। তাহলে এখন এটা টোটাল কত আছে এই জায়গায়? 13.5। এখন আমাদের কি আছে? এখানে আছে 13.5 আর এখানে আছে 10। তো এভারেজ কি কত হবে? এভারেজ কি? এভারেজ 13.5 প্লাস হচ্ছে 10, আর এটা তো আমার এখানে চওড়া আর এখানে কম, জি স্যার। তাহলে গড়টা নিতে হবে না? জি স্যার। স্ল্যাবের লোডটা যখন বের করব তখন তো এইভাবে আসবে না, এটা গড় হবে। গড় আছে তোমার 13.5 প্লাস 10 ভাগ আছে 2, কত হয়? 11.75। হ্যাঁ 11.75। এই 11.75 যে আগে আমরা 17 ধরি করলাম না, জি, সেইটা এখন হয়ে গেল কত? 11.75। এইটা ধরে এখন হবে, বুঝতে পারছো? এটাকে তোমার থিকনেস হিসাবে চিন্তা করে হিসাব 2400 গুণ করে লোড বের করতে হবে, তারপর ডেড লোড, লাইভ লোড, পার্টিশন লোড সব দিয়ে
টোটাল ওমেগা হবে, ওমেগার সাথে এল হবে, গুণ হবে 1 মিটার, তারপর শেয়ার হবে আগে যা ছিল তাই, মোমেন্ট হবে WL/2, তাই তো? মানে সব সেম, বুঝতে পারছো? এইটুকু পার্থক্য বইতে আছে না? বইতে দেখো অনেক সিস্টেম করে দেওয়া আছে, আমি সহজ করে দেখালাম যে এভারেজ কি, এভারেজ কি তোমার কিভাবে বের করতে হবে। তখন বললাম যে তখন মনে করো এইদিকে নাই, চিন্তা করো মনে করো এইদিকে আমার কিছুই নাই, বুঝতে পারছি? তখন এটাই আমার সাপোর্ট, এটাই বুঝতে পারছি, এদিকে সব ভুলে যেতে হবে। তো এইদিকে আমার ওইটুকু তোমার ওইটুকু অঙ্ক, তাই না? তো এটা আমার প্রথম যে ডিজাইন করলাম ওইভাবে করতে হবে করে। এখন রড এখানে ছিল যে 12 মিলিমিটার, খেয়াল করো রডের ক্ষেত্রে কি হবে। রডের ক্ষেত্রে মনে করো এখানে মেইন রড হয়েছিল 10 সেন্টিমিটার সেন্টার, যেটা আমরা প্ল্যানে দেখাই তোমার ইসলামের যদি প্ল্যান, এই প্ল্যানে খেয়াল করো আমরা প্রথমে বললাম যে এখানে রড ছিল 10 করে, যে আমরা এই পর্যন্ত আমরা প্রথম যখন ডিজাইন করি একদম সাপোর্ট, তখন প্রত্যেকটা ছিল কত 10 না মেইন রড? জি 10 করে। 10 করে। এখন পরবর্তীতে তোমার এখানে আসার পরে আমি দেখছি যে মেইন রডের স্পেসিং হলো মনে করো 10 এর বেশি, ঠিক আছে? হয়তো 25 বললে আছে 25 আসে, এস এখানকার ক্ষেত্রে 25 আসবে। তাহলে কি করতে হবে, তখন আমাকে এই যে একটা রড নিতে হবে, একটা বাদ দিতে হবে, বুঝতে পারছি? জি স্যার। এই আছে ঘটনা। তখন এখানে কত হবে 20 হবে, জি জি। এই যে এই সেকশন বরাবর আমরা তখন এই যে একটা করে রড বাদ দিতে হবে মিড থেকে। তাহলে এই যে আমরা এই রডটা এখান থেকে নিলাম না, সেটা আছে রডের সাশ্রয়, বুঝতে পারছি? কিন্তু যদি এখানকার রেসপেক্টে তুমি রড দাও, এই সামনে গিয়ে এত রড লাগবে না, ঠিক আছে? তাহলে আমার এটা অর্থনৈতিকভাবে সাশ্রয় করতে হবে, না হলে পুরোপুরি দিলে পরে এটা লস হবে, বুঝতে পারছি? এটা আছে রডের কাটেলমেন্ট বা রড সাশ্রয়। পরবর্তীতে আমার এস যদি তোমার 10 এর ডাবল আছে 20, 20 এর যদি বেশি আসে, 20 এর যদি কম আসে, তখন তো আমি একটা কাটতে পারবো না, মানে একটা কাটলে তোমার হয়ে যাচ্ছে তোমার ডাবল হয়ে যাচ্ছে, তাই না? 20 এর বেশি যদি আসে তখন আমি একটা করে বাদ দিলাম মাঝখান থেকে, 2 মিটার এখান থেকে 1 মিটার দিলাম সবগুলো, আর পরবর্তী 1 মিটারে একটা করে বাদ, বুঝতে পারছি? এটা হচ্ছে রডের কাটেলমেন্ট। তাহলে পুরোপুরি আমরা করলাম না, এটা বোঝাই দিলাম, ঠিক আছে? তাহলে আজকে একটু আবার